দেখুন না রাজবুদ্ধ মশাই, আমার রানীর কি হলো? কোনো সাড়া দিচ্ছে না কেন, কথাই বলছে না। রাজামশাই, আপনি এত উতলা হবেন না। আমি দেখছি রানীমার কি হয়েছে। আপনি দয়া করে শান্ত হন। এ কি সাংঘাতিক কাণ্ড! এ আমি কি দেখলাম? রাজামশাই, রানীমায়ের যে বসন্ত রোগ হয়েছে। বসন্ত রোগ? সেটা আবার কেমন রোগ রাজবুদ্ধ মশাই? বসন্ত রোগ হলো এক ধরনের মারাত্মক রোগ। এসব রোগ পাখিদের শরীরে হলে পাখিদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব অচল হয়ে যায়। পাখিরা ধীরে ধীরে কোমায় চলে যায়। এতে করে মৃত্যুর সংশয় অনেক বেড়ে যায়। না না রাজবুদ্ধ মশাই, এটা হতে পারে না। আমার রানীর কিছু হলে আমি বাঁচবো না। দয়া করে আমার রানীকে সুস্থ করে দিন। দয়া করুন রাজবুদ্ধ মশাই, দয়া করুন। রাজামশাই, এই মারাত্মক রোগ সারানোর ক্ষমতা আমার যে নেই। কি বলছেন আপনি রাজবুদ্ধ মশাই? এমনটা বলবেন না, দয়া করে কিছু একটা করুন না। আমার রানীকে যে আমি হারাতে চাই না। তবে একটা উপায় আছে, আর সেটা হলো গোলাপি পেঁপে। শুনেছি কোনো এক বনে জাদুই এক গোলাপি পেঁপে গাছ আছে। ওই গাছের পেঁপে জাদুই পেঁপে। ওই জাদুই পেঁপের রস যদি কোনো অসুস্থ পাখিকে খাওয়ানো হয়, তাহলে নাকি পাখিদের শরীর থেকে সকল ধরনের রোগ ভালো হয়ে যায়। ওই গোলাপি পেঁপের গুণাগুণ ক্ষমতা অনেক বেশি। তাই রানীমাকে সুস্থ করতে হলে ওই গোলাপি পেঁপেই যে প্রয়োজন, তাছাড়া আর কোনোভাবেই যে সম্ভব নয়। আপনি সত্যি বলছেন রাজবুদ্ধ মশাই? তাহলে আমি ওই গোলাপি পেঁপে কোথায় পাবো? বললাম তো রাজামশাই, আমিও এর খোঁজ জানি না, শুধু জানি কোনো এক বনে আছে। ঠিক আছে, ঠিক আছে রাজবুদ্ধ মশাই, ওই পেঁপে গাছ যেখানেই যে কোনো প্রান্তেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করব। আর আমি ওই গোলাপি পেঁপে নিয়ে আসবই আসবো। আমার রানীকে আমি সুস্থ করে তুলবো। দাসীরা, তোমরা সবাই রানীর খেয়াল রেখো, আর আমি এক্ষুনি রওনা দেব। আর মন্ত্রী, তোমরা রাজ দরবারের দিকটা একটু দেখে রেখো। রাজা গোলাপি পেঁপের উদ্দেশ্যে রওনা হয়। আসলে রাজা তার রানীকে ভীষণ ভালোবাসতো, তাই রানীকে সুস্থ করার জন্য রাজা প্রাণপণে ছুটতে থাকে। বেরিয়ে তো এলাম, কিন্তু এখন কোথায় খুঁজবো আমি? যাই, দেখি, কাউকে জিজ্ঞেস করি, কেউ কোনো খোঁজ দিতে পারে নাকি। এই যে বুড়িমা, শোনো তো। আচ্ছা, তুমি কি জানো গোলাপি পেঁপের গাছ কোথায় আছে? জানলে আমাকে একটু বলো না, আমার যে বড্ড বিপদ। পেঁপে আবার গোলাপি হয়? এ কথা তো আমি বাপের জন্মেও শুনিনি বাপু। রাজা মশাই, আপনি মাফ করবেন, আমি এই পেঁপের সম্পর্কে কিচ্ছুটি জানি না। রাজা এভাবেই একে একে সবাইকে বলতে থাকে, কিন্তু কেউই গোলাপি পেঁপের গাছের সন্ধান দিতে পারে না। আরে আরে, ইনি তো মনে হয় কোনো রাজ্যের রাজা, কিন্তু রাজা মশাই কি খুঁজছে? ওনাকে দেখে এত চিন্তিত কেন মনে হচ্ছে? যাই, একটু কথা বলে দেখি তো। নিজের বন ছেড়ে তো অন্য বনেও চলে এলাম। এদিকে আশেপাশের সব বন তো খোঁজা শেষ, কোথাও যে আমি সেই গোলাপি পেঁপের গাছ পেলাম না। তাহলে এখন কি হবে আমার? আমার রানীকে করে আমি সুস্থ করে তুলবো। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে পথ দেখাও, পথ দেখাও সৃষ্টিকর্তা। আমি যে আমার রানীকে ভীষণ ভালোবাসি, আমি যে ওকে হারাতে চাই না। এই যে রাজা মশাই, আপনার কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? আমাকে বলুন তো, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি রাজি। দয়া করে বলুন, আপনার কি হয়েছে? জীবনের প্রথম দেখলাম যে কোনো রাজা কাঁদছে। প্রজাপতি, আমি যে বড্ড বিপদে পড়েছি, তুমি জানো আমার রানী। এরপর রাজা প্রজাপতিকে সবটা খুলে বলে। আহারে, রানীমায়ের তো সত্যিই বড় বিপদ। রাজা মশাই, আপনি ঘাবড়াবেন না, আমি আপনাকে সাহায্য করব। আমি ওই গোলাপি পেঁপে গাছের সন্ধান জানি। সত্যি? তুমি সত্যি বলছো প্রজাপতি? তুমি সন্ধান জানো? যাক, একটু আশার আলো খুঁজে পেলাম। দয়া করে তুমি আমায় ওই পেঁপে গাছের কাছে নিয়ে চলো প্রজাপতি। আচ্ছা ঠিক আছে, তবে চলুন আমার সাথে। রাজা প্রজাপতির সাথে উঠতে শুরু করে। আর অন্যদিকে বাহ, গোলাপি পেঁপে দিয়ে আমার গাছটা কত সুন্দর দেখাচ্ছে। আমি যে কত সুন্দর, মনে হয় সারা জীবন ভরে নিজেকে দেখতে থাকি। ইস, কত সুন্দর দেখতে আমি।
আমার তো অনেক গুণ, আমি তো সবার কাছে অনেক মূল্যবান। ভাবতেই আমার কি যে ভালো লাগছে। এই দেখুন রাজামশাই, আমরা গোলাপি পেঁপে গাছের সামনে পৌঁছে গেছি। এবার আপনি চটপট একটা গোলাপি পেঁপে ছিঁড়ে নিন। রাজা যেই না পেঁপে গাছের কাছে যায়, তখনই গোলাপি পেঁপে ভীষণ রেগে যায়। এই থাম থাম বলছি, এই গোলাপি পেঁপের গাছের দিকে হাত দিবি না। কে রে তুই? এত সাহস কোথায় পেলি তুই? আমি অচিনপুরের রাজা। আমার রানী যে ভীষণ অসুস্থ, তাই তোমার কাছে গোলাপি পেঁপে নিতে এসেছি গো। না, কিছুতেই না। আমি হচ্ছি এই রাজ্যের গোলাপি পেঁপের রানী। আমি থাকতে এই গাছ থেকে একটা গোলাপি পেঁপেও কেউ নিতে পারবে না। তোরা এখান থেকে চলে যা। তোদের নোংরা হাত একদম আমার শরীরে লাগাবি না। এ কেমন কথা গোলাপি পেঁপে? তুমি এমন অহংকারী কথা কেন বলছো? আমি তো শুনেছি তুমি অনেক গুণসম্পন্ন। দয়া করে আমাকে সাহায্য করো। দেখো, এত অহংকার করা কিন্তু ভালো নয়। না না, আমি কিছুতেই তোকে সাহায্য করব না। আমরা এই গোলাপি পেঁপেরা গাছের সৌন্দর্যের গোলাপি পেঁপে, তুমি কেন এমন করে বলছো? গাছে তো অনেকগুলো গোলাপি পেঁপে আছে। রাজাকে একটা মাত্র পেঁপে দিলে কি এমন হবে? আর তোমরা গুণ সম্পন্ন পেঁপে, তোমাদের উচিত পাখিদের সাহায্য করা। না না, কিছুতেই না। আমাদের এত সুন্দর গোলাপি গোলাপি চেহারা, এই সুন্দর চেহারা নিয়ে আমরা কিছুতেই তোদের মতো নোংরা পাখিদের পেটে যাব না। তোরা এখন এখান থেকে চলে যা তো। তোদের মতো নোংরা পাখি প্রজাপতিদের দেখতে একদম ইচ্ছা করতেছে না। এই প্রজাপতি শোন, জ্ঞান দিতে আসবি না, এই বলে দিলাম। তোর ফটর ফটর কথা শুনে মনে হচ্ছে তোকে আমি গিলে খাই। অহংকারী গোলাপি পেঁপে গাছের এমন কাণ্ড পরিমাতা পরিরাজ্য থেকে দেখছিল। আরে, এই গোলাপি পেঁপে গাছকে তো গোলাপি পেঁপেদের রানী বানিয়ে ভুল করেছি। এই গোলাপি পেঁপে তো দেখছি বড্ড অহংকারী হয়েছে। না, একে শাস্তি দিতেই হবে। এই শয়তান পাখি, বললাম না এই গাছ থেকে একটা গোলাপি পেঁপেও পাবি না। এখন আমাকে বিরক্ত না করে চলে যা এখান থেকে। গোলাপি পেঁপে, তোর এত বড় সাহস! তুই অন্যদের সাথে অহংকার দেখাচ্ছিস? এই গুণ সম্পন্ন গোলাপি পেঁপে গাছ আমি তৈরি করেছিলাম, আর তোকে এই গাছের পেঁপেদের রানী বানিয়েছিলাম, যাতে করে তুই দায়িত্ব সহকারে সবাইকে গোলাপি পেঁপে দিয়ে সাহায্য করতে পারিস। তুই তা না করে তুই কিনা অহংকার দেখাচ্ছিস। আজ এই পেঁপে গাছ আমি ভস্ম করে দিব। দাঁড়া। এ কি পরিমাতা, আপনি? হ্যাঁ, আমি। তোর অহংকারী রূপ দেখে আর চুপ থাকতে পারলাম না। ভালো চাস তো রাজাকে গোলাপি পেঁপে নিতে দে, নয়তো এই পেঁপে গাছ আমি এক্ষুনি ভস্ম করে দিব। না না পরিমাতা, এমনটা বলবেন না। আমি এক্ষুনি রাজাকে গোলাপি পেঁপে দিচ্ছি। রাজা, নাও তাড়াতাড়ি গাছ থেকে গোলাপি পেঁপে ছিঁড়ে নাও। রানীমাতা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে এই অহংকারী গোলাপি পেঁপে গাছ আমাকে পেঁপে নিতে দিত না। প্রজাপতি, এবার চলো, আর দেরি করা যাবে না। গোলাপি পেঁপে, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। এরপর যদি কখনো দেখি তুই অহংকার করেছিস, তাহলে সেদিনই হবে তোর শেষ দিন। কথাটা মনে রাখিস। আর এটাও মনে রাখিস, অহংকার পতনের মূল। না না পরিমাতা, আমি আর কখনো কোনোদিনও অহংকার করব না। এরপর পরিমাতা হুমকি দিয়ে চলে যায়। অন্যদিকে রাজামশাই, এই যে আমি গোলাপি পেঁপে দিয়ে রস বানিয়েছি। এবার এই পেঁপের রসটা রানীর মাকে খাইয়ে দিন। রাজা 1 চামচ পেঁপের রস রানীর মুখে দিতেই রানী স্বাভাবিক হয়ে যায়। এই তো রানী সুস্থ হয়ে গেছে। কে কোথায় আছো? সবাই দেখো, দেখো, আমার রানী সুস্থ হয়েছে। রানী সুস্থ হওয়াতে রাজা ও রাজ্যের সবাই খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। যজ্ঞ আর টোনা ছিল 2 বন্ধু। ওরা 2 বন্ধু 2 পরিবারকে নিয়ে বসবাস করত। একদিন সকালবেলা, কি গো, তুমি এভাবে বসে আছো কেন? হ্যাঁ, কাজে যাবে না? বনে তো এখন কোনো কাজ নেই গো গিন্নি, আর আমরা গরিব বলে আমাদের কেউই কাজ দিতে চায় না। বনের পাখিরা যদি তোমাকে কোনো কাজ না দেয়, আর তুমিও যদি কোনো কাজ না করো, তাহলে আমরা খাবো কি বলো তো?
এদিকে আবার বর্ষাকালও চলে আসছে, ঘরটা যে আমাদের বেশ পুরনো। ওগো, কষ্ট করে কোনো কাজ করে ঘরটা ঠিক করার কোনো একটা ব্যবস্থা করো না গো, নইলে যে বৃষ্টিতে ভিজে আমাদের দিন রাত কাটাতে হবে। আরে, তুমি তো বেশ ভালো কথাই বলেছো গিন্নি। ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি যজ্ঞ কাককে সাথে নিয়ে কাজ খুঁজতে যাই। কি ব্যাপার রে, এত অস্থির হয়ে আসলি যে? আর তোকে এমন দেখাচ্ছে কেন? অস্থির হব না তো কি হব বলতো, বনের পাখিরা যে কোনো কাজই দিচ্ছে না, তার উপর বর্ষাকাল ধেয়ে আসছে। ঘরটা তো মেরামত করতে হবে বল, এদিকে হাতে যে কোনো টাকাও নেই। আরে বন্ধু, আমারও তো একই অবস্থা। চল বন্ধু, হাত পা ধরে হলেও একটা কাজ নেই, নইলে যে আমাদের ভবিষ্যতে অনেক কষ্ট করতে হবে রে। চল চল বেরিয়ে পড়ি। এরপর ওরা দুই বন্ধু বনের পাখিদের কাছে কাজ চাইতে যায়, কিন্তু বনের পাখিরা ওদের কোনো কাজ দেয় না। ওরা অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। কি গো, ঘর ঠিক করার কোনো উপায় পেয়েছো? দিয়েছে কাজ বনের পাখিরা? না গিন্নি, বনে সবাই অনেক স্বার্থপর, তাই আমাদের দুই পরিবারকে কেউ সাহায্য করতে চায় না। তবে তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো একটা উপায় আমরা পেয়ে যাব। ঘরে চলো, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দেবে, চলো। ওরা ঘরে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন প্রচন্ড বেগে বনে বাতাসের সাথে বৃষ্টিও শুরু হয়ে যায়, আর সেই ঝড়ে টোনা আর যজ্ঞুর ঘরটা ভেঙে পড়ে যায়। ঝড় থামার পর টোনা আর টুনি কান্না করতে থাকে। হায় হায়, এটা কি হয়ে গেল? এবার এবার আমরা কি করব? গিন্নি, ও গিন্নি, আমার মাথায় তো কিচ্ছু আসছে না গো। হে সৃষ্টিকর্তা, আমাদের তুমি সাহায্য করো সৃষ্টিকর্তা। বলেছিলাম আমি আগে থেকে কিছু টাকা জমিয়ে রাখতে, যাতে করে এমন কিছু হলেও আমরা ঘরটা তাড়াতাড়ি ঠিক করতে পারি। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এবার এই বৃষ্টির দিনে কোথায় আমরা আশ্রয় নেব? গিন্নি শান্ত হও, যা হওয়ার হয়েছে। আমি আজকেই টোনা সহ অন্য বনে যাব কাজ খুঁজতে, তারপর দুদিনেই নতুন ঘর তৈরি করব। তুমি সাবধানে থেকো, আমি টোনার ওখানে যাচ্ছি। টোনা, বন্ধু টোনা, তোরও ঘর ভেঙেছে, আমারও ঘর ভেঙেছে। এই দুঃখের দিনে এমন করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। চল বন্ধু, আমরা কাজ খুঁজতে অন্য বনে যাই। অন্য বনে গেলেই কি আমরা কাজ পাবো রে? অবশ্যই পাবো, কারণ অন্য বনে কাজের পাখির অনেক চাহিদা। কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তাহলে চল, তাড়াতাড়ি চল। টোনার যজ্ঞ অন্য বনের দিকে যেতে থাকে। যেতে যেতে ওরা নিজের বন পেরিয়ে অন্য বনে চলে যায়। আমাদের বনের তুলনায় এই বনটা অনেক ঘন, তাই না রে? আমার মনে হয় এই বনে কোনো পাখি বাস করে না। দেখ দেখ যজ্ঞ, এই বনে কত মোটা মোটা গাছ। হ্যাঁ রে যজ্ঞ, আমরা আবার কোনো ভুল বনে চলে আসিনি তো? পাগলের মতো বোকা বোকা কথা না বলে চল তাড়াতাড়ি সামনে। ওরা চলতেই থাকে। হঠাৎই যজ্ঞর চোখে দুটো গোলাপ ঘর পড়ে। ওই দুই ঘরের মধ্যে একটা ঘর ছিল সোনার রঙের, আর একটা ঘর ছিল রূপোর রঙের। টোনা, ওই দেখ দুটো গোলাপ ঘর, চল চল আমরা ওই ঘরে যাই। মনে হচ্ছে ওই গোলাপ দুটো ঘরে কেউ থাকে না, আর কি অদ্ভুত দেখাচ্ছে ঘর দুটোকে, দেখ। এরপর ওরা গোলাপ ঘরের কাছে যায়। আমাদের আর টাকা উপার্জন করে ঘর বানানোর দরকার নেই। আজ থেকে আমরা দুই পরিবার দুই গোলাপ ঘরেই থাকবো, কি বলিস? গোলাপ ঘর দুটোকে দেখে মনে হচ্ছে এই ঘর দুটো জাদুর। আমি তো এই সোনার গোলাপ ঘরটাই নেব, কারণ রূপার চাইতে সোনার দাম যে অনেক বেশি। কি রে টোনা, কিছু বলছিস না যে? থাকবি না এই ঘরে? থাকবো না কেন? এমন সুযোগ পেলে কেউ কি হাতছাড়া করে নাকি বল? তা যজ্ঞ শোন, আমি এই সোনালী রঙের গোলাপ ঘরটা নেব, বুঝেছিস? না, আমি আগে দেখেছি, আমি এই সোনার ঘরটাই নেব। আর এই বনে আসার পরিকল্পনাটা আমারই ছিল। না, এটা আমার পরিকল্পনা ছিল, কারণ আমি যদি তোর সঙ্গে না আসতাম তাহলে কিন্তু তুইও আসতি না। তাই এই সোনালী রঙের গোলাপ ঘরটা আমার। এই কয়েনটা দিয়ে টস করব, যে জিতবে সে এই সোনালী ঘরটা নেবে।
আমি এই কয়েনের উপরের অংশ নিলাম, বুঝেছিস? আর তুই নিচের অংশ। যজ্ঞ কয়েনটা নিয়ে টর্চ করে আর সেই টর্চে যজ্ঞ জিতে যায়। আমি জিতেছি, তাই এই সোনালী রঙের ঘরটা আমার, বুঝেছিস? তুই খবরদার আমার এই সোনালী রঙের ঘরের আশেপাশে আসবি না। আমি এখন তোর চাইতে ধনী। হা হা হা। যাই, আগে গিন্নিকে নিয়ে আসি। গরিবটা না, খবরদার আমার গোলাপ ঘরে ঢোকার চেষ্টাও করবি না। আমি গরিব নই, তুই বুঝেছিস? বর্তমান বাজারে রূপোরও অনেক দাম। গিন্নি, তুমি আর খেদো না, আমি তোমাকে নিতে যাচ্ছি। ওরা দুজনের স্ত্রীকে নিয়ে আসে। যজ্ঞর পরিবার সোনালী গোলাপ ঘরে প্রবেশ করে আর টোনার পরিবার রূপালী গোলাপ ঘরে প্রবেশ করে। যজ্ঞ গোলাপ ঘরে প্রবেশ করে দেখে গোলাপ ঘরে কিচ্ছু নেই, ঘরটি একদম ফাঁকা। এদিকে টোনাও সে একই দৃশ্য দেখে যে তাদের ঘরেও কিচ্ছুটি নেই। কোথায় কোথায় তোমার সোনা দানা? এ তো দেখছি একদম ফাঁকা। তুমিও বলেছিলে যে গোলাপ ঘরের ভিতরে নাকি সোনা দানায় ভর্তি। আমি তো গোলাপ ঘরটা বাইরে থেকে দেখেই ভেবেছিলাম। হায় হায়, এই রূপোর গোলাপ ঘরটাতেও তো একদম কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তার মানে নিশ্চয় যজ্ঞর ওই ঘরে অনেক সোনাদানা আছে। টোনা, বলছি কি, এভাবে হাত গুটিয়ে না বসে থেকে চলো চলো আমরা ওদের ঘরে গিয়ে আক্রমণ করি, মানে ওদের ঘরটা আমরা ভেঙে দেই। আমরা তো ওদের ঘরে প্রবেশ করে কোনো সোনাদানা নিতে পারবো না, তার থেকে ভালো ওদের ঘরটা ভেঙে দিয়ে আমরা সোনাদানা নেব। ঠিকই বলেছো তুমি গিন্নি, চলো চলো, আর দেরি করা যাবে না, নইলে আবার ওরা সোনাদানা সব বিক্রি করে দেবে। এরপর টোনা আর টুনি লাঠি নিয়ে গোলাপ ঘর থেকে বের হয়। গিন্নি, তাড়াতাড়ি লাঠি নিয়ে বাইরে চলো, আমাদের ঘরে তো কিচ্ছু নেই। তার মানে টোনার গোলাপ ঘরে অনেক কিছু আছে। চলো চলো, ওই ঘরটা ভেঙে আমরা সোনা দানা ছিনিয়ে নেব, নইলে যে টোনা আমার থেকেও ধনী হয়ে যাবে। যজ্ঞ আর কণিকা লাঠি নিয়ে টোনার গোলাপ ঘরের কাছে যায়, আর অন্যদিকে টোনা আর টুনিও লাঠি নিয়ে যজ্ঞদের ঘরের সামনে যায়। গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এই ঘরে আঘাত করতে থাকো। অন্যদিকে যজ্ঞ, কি হলো গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? ওদের গোলাপ ঘরে আঘাত করো। দুই পরিবার দুই গোলাপ ঘরকে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে এক পর্যায়ে গোলাপ ঘর দুটো অদৃশ্য হয়ে যায় আর ওরা চোখাচোখি করতে থাকে। আরে আরে, সোনালী গোলাপ ঘরে তো কোনো সোনা দানা নেই। এই রূপোর ঘরের জায়গায় তো কোনো সোনা বা রূপও নেই। আর এই গোলাপ দুটো ঘর কোথায় উধাও হয়ে গেল? কে রে কে? আমার দুটো গোলাপ ঘর কে ধ্বংস করলি? কার কার এত বড় সাহস? এই, তোরাই ধ্বংস করেছিস তাই না? কেন রে, কেন ধ্বংস করেছিস বল? একই কে কে তুমি? আর গোলাপ ঘর দুটো তোমার হলো কি করে? গোলাপ ঘর দুটো যে আমি আমার শক্তি অর্জনের জন্য তৈরি করেছিলাম, আর আমি ঘর দুটো রেখে আমার শিকার খুঁজতে গিয়েছিলাম। তোরা কিনা লোভে পড়ে আমার ঘর দুটোকে ধ্বংস করেছিস। তবে তো আজ তোদের শেষ দিন। আমরা না বুঝে ভুল করেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের কোনো ক্ষতি করো না। হ্যাঁ হ্যাঁ রাইনি, আমাদের তুমি ছেড়ে দাও আমাদের, আমরা তোমার দুটো পায়ে ধরি। আমার মাঝে কোনো দয়া মায়া নেই, তোরা তোদের শাস্তি পাবি পাবি। এরপর ডাইনি ওদের ধরে খেয়ে ফেলে। কি তোরার পাশে এই মেয়েটা কে? ও হলো টোনার ছোট বউ আর তোমার সতীন টুনি। মানে তো কি টোনা, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি আরেকটা মেয়েকে কেন বিয়ে করেছো? হ্যাঁ, আর তাছাড়া তুমি কোন সাহসে এই কাজ করেছো? আর এই মেয়ে, এই লজ্জা করছে না অন্যের স্বামীর পাশে দাঁড়িয়ে থাকতে? বেরিয়ে যা বলছি। এত কষ্ট করে টাকা খরচ করে বিয়ে করেছি কি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নাকি? হ্যাঁ, তোর ভালো না লাগলে তুই বেরিয়ে যা। তবে তুই আমার বাড়িতে এসে কিনা আমাকে বলছিস বেরিয়ে যেতে? টোনা, ও টোনা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছো, কিছু বলবে না? কি
আর দেখবো, তুমি তো আমাকে বিয়ে করতেই বলেছিলে নাকি? তাই তো আমি বিয়ে করেছি। আর তুমি তো রাগ করে তোমার বাপের বাড়িতেই চলে গিয়েছিলে, তাহলে আবার কেন ফিরে এলে শুনি? এটা আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি। তাই আমার যখন ইচ্ছে আমি রাগ করে বাপের বাড়িতে চলে যাব, আবার যখন ইচ্ছে তখন আবার ফিরে আসবো। তাতে তোমার কি তো না? হ্যাঁ, ইস, মনে হয় যেন মামার বাড়ির আবদার পেয়েছে। না, তুমি এখন একে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। এই শোন, আমি আমার স্বামীর সাথে কথা বলছি, বুঝেছিস? তার মাঝখানে তুই কেন নাক গলাচ্ছিস? হ্যাঁ, তুই যদি আর একটা কথা বলেছিস তাহলে আমি তোর মাথার চুল একটা একটা করে তুলে ছিড়বো। তুই আমার চুল ছিঁড়ে দিবি আর আমি তোকে মাথা পেতে দিয়ে বসে থাকবো? আয় দেখি আয়, তুই আমার কত চুল ছিঁড়তে পারিস। এই, তোমরা দুজন থামো, থামো বলছি। আর মা, তুমি টুনিকে ঘরে নিয়ে যাও তো, আমি মুন্নিকে ঘরে নিয়ে যাচ্ছি। তুই কান খুলে শুনে রাখ, আমি তোকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এটা এখন থেকে আমার সংসার, তাই আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো। এরপর ওরা দুজন দুদিকে চলে যায়। হ্যাঁ, কিন্তু খিদে জ্বালায় থাকতে পারছি না। ওই তারপরে আবার ওই সতী আমার মাথাটা খারাপ করে দিল। শোনো না আমার বউ, আমার লক্ষ্মী বউ, আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। তাই না, বলো বলো? তাই এখন থেকে তুমি বড় বউয়ের সঙ্গে একদম ঝগড়া করবে না। শোনো, তুমি ওকে বলে দিবে ও যেন আমার সঙ্গে আর ঝগড়া না করে, কেমন? আচ্ছা আচ্ছা, বলে দিব, কিন্তু তুমি ওর মাথাটা ঠান্ডা করো মুন্নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার যাও তো, আমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসো তো। বাইরে থেকে খাবার মানে তুমি রান্না করবে না? আমি তো আজকে তোমার বাড়িতে বউ হয়ে এলাম, আর আজকে কি না আমি তোমাকে রান্না করে খাবো? প্রতিদিন বাইরে থেকে খাবার কেনার যে আমার অত টাকা নেই। আচ্ছা, তুমি শুধু আজকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসো, কালকে থেকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, কেমন? এরপর টোনা খাবার কিনতে বাইরে চলে যায়। আর এইদিকে টুনি রেগে গিয়ে মোড়লের কাছে যায় আর মোড়লকে ডেকে নিয়ে বাড়িতে চলে আসে। টোনা, এই টোনা, তুই তোর ঘরে বউ রেখে আবার কেন বিয়ে করেছিস বলতো? আমার বড় বউ আমার সঙ্গে শুধু ঝগড়া করতো, আর কোনো কিছু হতে না হতে বাপের বাড়িতে চলে যেত। এইসব সহ্য করতে না পেরে আমি আবারও দ্বিতীয় বিয়ে করেছি। কাজটা যে তুই বড্ড ভুল করেছিস রে, সেটা কি তুই জানিস? কি আর বলবো মোড়ল মশাই, তখন যে আমার মাথাটা একদম ঠিক ছিল না। ঠিক আছে, তা টুনি, তুমি কি তোমার স্বামীর সাথে থাকতে চাও? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, আমি থাকতে চাই। আর মুন্নি, তুমি কি তোমার স্বামীর সাথে থাকতে চাও? হ্যাঁ মোড়ল মশাই, আমিও থাকতে চাই। তো না, দুই বউই যখন তোর সাথে থাকতে চায়, তখন তুই বরং এই দুই বউকে তোর ঘরে তুলে নে। মোড়ল মশাই, আমার তো একটা ঘর, তাই টুনি কিছুদিন মায়ের সাথে থাকুক। আমি মায়ের সাথে থাকবো না, আমি তোমার বউ, তাই আমি তোমার সাথেই থাকবো টোনা। তাহলে মুন্নি, তুমি না হয় থাকো মায়ের সাথে। না না টোনা, আমি তোমাকে ছাড়া কোথাও থাকতে পারবো না। হয়েছে, এবার থামো তো, থামো তোমরা। যতদিন না পর্যন্ত তোমরা নতুন কোনো ঘর দিতে পারবে, ততদিন ওই একটা ঘরেই তোমরা দুজন তোনার সাথেই থাকবে। আর আমার এই কথাটা যদি না মানা হয়, তাহলে আমি তোমাদের পরিবারকে একদম জঙ্গল ছাড়া করব, এই বলে দিলাম। না না মোড়ল মশাই, দয়া করে এই কথা বলবেন না। আমার ছেলে তার দুই বউকে নিয়ে এক ঘরেই থাকবে। আচ্ছা ঠিক আছে, এবার তবে আমি চলি। রাত তো অনেক হয়েছে, এবার আমাদেরকে ঘুমাতে হবে। টুনি, তুমি মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ো। কেন কেন, আমি কেন মেঝেতে থাকবো? আমি মেঝেতে থাকতে পারবো না, আমি আমার বিছানাতেই শোবো। তাহলে মুন্নি, তুমি না হয় মেঝেতে থাকো। আমি মেঝেতে ঘুমাতে পারবো না, আমার এমনি বাতে ব্যথা, আর আমি মেঝেতে ঘুমাবো? কিছুতেই আমি পারবো না। হ্যাঁ গো টোনা, তুমি কোন বুড়িকে বিয়ে করে নিয়ে এসেছো বলো তো, যে কিনা এখনই বাতের ব্যথায় পড়ছে? এই, মুখ সামলিয়ে কথা বল, আমি সুন্দরী যুবতী একটা মেয়ে। তুই যদি আমাকে একবার বুড়ি বলেছিস তো, তোকে বুড়ি বলে তুই কি করবি আমাকে শুনি? দেখবি কি করবো, তাহলে দেখ। এরপর ওরা দুজনে মারামারি শুরু করে দেয়। এই, তোমরা দুজন থামো বলছি, থামো। তোমাদের দুজনের চুলি আমার একদম ভালো লাগছে না। তোরা যদি আরেকবার ঝগড়া করতে থাকিস, তাহলে তোদেরকে লাঠি মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। যা, এবার তোরা বিছানায় গিয়ে শুয়ে পড়, আমি মেঝেতেই শুয়ে পড়ছি। ঠিক আছে, তোমার আদরের ছোট বউকে বলে দিও ও যাতে আমার কাছে না আসে। তোর কাছে যা, আমার বই গেছে।
এরপর টোনার দুই বউ ঝগড়া থামিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর এদিকে বেচারা টোনা মশার কামড় খেয়ে মেঝেতেই শুয়ে পড়ে। এই তুই সরে যা, আমি আজকে টোনার জন্য রান্না করব, বুঝেছিস? টোনা আমার হাতে রান্না খেয়ে অফিসে যাবে। এই চুপ, তুই এখান থেকে সরে যা। টোনা আমাকে বেশি ভালোবাসে, টোনা আমার হাতেরটাই খাবে, তাই আমি আগে রান্না করব। তোকে বলেছি না আমি আগে রান্না করব। সকাল সকাল উঠে তোমরা কেন এভাবে চিৎকার চেঁচামেচি করছো বলো তো? এই সকালবেলা চিৎকার চেঁচামেচি করে জঙ্গলের পাখিদের না ডাকলেই কি নয়? এমন দুটো ঝগড়ুটে বউ বিয়ে করে এনে আমার ছেলেটা মান সম্মান একদম ডুবিয়ে দিল। শোনো শোনো, এবার তোমরা দুজন ঘরে চলে যাও, আমি সবার জন্য রান্না করব, তোমাদের কাউকে আর রান্না করতে হবে না। মিনুর কথা মতো টুনি আর মুন্নি সেখান থেকে চলে যায়। এটা আমার সংসার, আমার সংসারে আমি অন্য কাউকে সহ্য করব না। ওকে তো বাড়ি থেকে বের করতেই হবে, কিন্তু আমি কি করব? টোনা তো কিছুতেই ওকে বাড়ি থেকে বের হতে দেবে না। পেয়েছি পেয়েছি আমি একটা বুদ্ধি, আমি ওকে চিরতরে এই পৃথিবী থেকে তাড়িয়ে দেব। মা, আমাকে 2 কাপ চা দিন, আমি বরং টোনা আর মুন্নিকে দিয়ে আসি। বাবা, তোমার মুখে এসব আমি কি কথা শুনছি বৌমা? যাক, তোমার মুখে এমন কথা শুনে আমার যে খুব ভালো লাগলো। যাও যাও, নিজের হাতে চা বানিয়ে নিয়ে যাও। এরপর টুনি 2 কাপ চা বানায় আর মিনুর আড়ালে সেই চায়ে বিষ মিশিয়ে দেয়। মেরে মুন্নি নে তোর চা। বাপরে, তুই নিয়ে আমার জন্য চা? তা যাক, ভালো হয়েছে, 1 কাপ চায়ের খুব প্রয়োজন ছিল রে আমার। তুই খেয়ে নে রে, আমি বরং টোনাকে চা দিয়ে আসি। এরপর টুনি বাইরে বেরিয়ে আসে আর দরজার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে মুন্নিকে দেখতে থাকে। এদিকে মুন্নি টুনিকে বিশ্বাস করে বিষ মেশানো চাটি খেয়ে নেয়। মুন্নি, এবার তো তুই শেষ। আর এই 1 কাপ চা আমি অতিরিক্ত নিয়েছিলাম। যদি তুই ওই 1 কাপ চা নষ্ট করিস তাহলে তোকে এই চাটা খাওয়াতাম, কিন্তু তুই তো ভালো মেয়ের মতো খেয়েও নিলি, আর কিছুক্ষণের মধ্যে তুই হয়তো মরেও যাবি। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর এদিকে টোনাও চলে আসে আর ততক্ষণে মুন্নিও মারা যায়। মুন্নি, মুন্নি, ওঠো মুন্নি। একে মুন্নি, তুমি শুয়ে আছো কেন? মুন্নি, কথা বলো মুন্নি। ওই কি মুন্নি কথা বলছে না কেন? মা, মা, তুমি একটু ঘরে এসে দেখো তো, মুন্নি কথা বলছে না মা। এ মা, মুন্নি তো মরে গেছে, তাও আবার চা খেয়ে, কিন্তু এই চা তো টুনি বানিয়েছিল। টুনি, টুনি, তুই মুন্নিকে মেরে ফেললি? মেরে ফেলেছি, বেশ করেছি। আমার স্বামীর ভাগ আমি কাউকে দিতে পারবো না, কাউকে না। কিন্তু কোনো খুনিকে আমি নিজের বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি পুলিশকে ডেকে আনবো, এক্ষুনি। না না টোনা, তুমি এমনটা করো না, আমি যে তোমাকে অনেক ভালোবাসি টোনা, দয়া করো, এমনটা করো না। টোনা টুনির কোনো কথাই শোনে না, সে পুলিশকে ফোন করে আর সাথে সাথে পুলিশ এসে টুনিকে ধরে নিয়ে যায়। এদিকে টোনা আর মিনু ফাঁকা বাড়িতেই পড়ে থাকে।